আসিফ নজরুল, ডক্টর ইউনূস সারা জীবন আল্লাহর কাছে এটার জবাব দেওয়া যাইতে হবে। আমি বিশ্বাস করি তোরা যেখানে যাবি সেখানে অপমানিত হবি, লাঞ্ছিত হবি, জুতা খাবি। বাংলাদেশের মানুষের সামনে তোরা আসতে পারবি না। যেখানে যাবো ওইখানে অপমানিত হবে। এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল, এই বাচ্চা পুরা নষ্টের মূল হচ্ছে এই বাচ্চা, ওর যেই উপদেষ্টাগুলো ছিল এরা, এই আসিফ নজরুল, ইউনূস, তারপরে হইল গিয়া ধরেন আজকে আপনারা যে ঈদটা করছেন না, আসিফ নজরুল এখন কয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে ওনাকে জীবনী লাগবে। তুই কি কে? তুই তোর ঘরে কাজের বুয়া পর্যন্ত প্রেগনেন্ট হয়ে বাইরে হয়, তুই কে? তুই বই লিখবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে নিয়ে, আর তোর বই পড়া লাগবে? তোর বউ হইল রোকেয়া প্রাচী, তোর বউ হইল হুমায়ুন আহমেদের মেয়ে, তুই তো নিজেই শালা নাস্তিক একটা। তুই আসছিস আবার আস্তাগফিরুল্লাহ, ওই স্বীকার করে না, কিন্তু ওর কার্যকলাপ যা আছে সব কিছুই একদম ইন্ডিয়ান মাল। ও প্রথম আলোর পুরো শেল্টার দাতা। ওর কারণে আজকে যেই ঈদটা যাচ্ছে না, যে ঈদে আপনারা বিশাল আতর সুরমা মাইখা তারপরে বাংলাদেশে ঈদ করলেন, প্রথম সারিতে দাঁড়ায় জাতীয় ঈদগাহে, আপনাদের এইখানে বসাইতে অনেক মানুষের জীবন দিতে হয়েছে, অর্থ দিতে হয়েছে, তার পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, এখন পর্যন্ত জেল খাটছে, গেল 17 বছর ধরে জেলে। সেই মানুষগুলোকে জেলে রাখা তারপরে আপনারা ঈদ পালন করেছেন। এই আসিফ নজরুল, এই ইউনূস, আচ্ছা, এই দুইটার কারণে এরা আছে। এই ডক্টর ইউনূস রে এই মাদারি কি করছে জানেন? ওই কিছু হইলে ওই আমেরিকান এম্বাসিরে দিয়া এই আকাম কুকাম করাইতো। এই যে আলেমগুলোর ব্যাপারে একটা আলেম ছাড়া হয়, একটা আলেম ছাড়লেই তারপরে কি করে, আমেরিকান এম্বাসি আপনার ওই আইন মন্ত্রণালয়ে ফোন করে, অমুক এজেন্সিরে ফোন করে। এই যে আইজি প্রিজন রে, মানে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলেছি, অনেক প্রশাসনের অনেকের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ভাই সত্যি কথা বলি, সেনাবাহিনীর একজন ডিজিএফআর একজন অফিসারের যদি বলছে যে ভাই আপনাদের এই ডিজিএফআর ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না বলে ওনাকে আপনার জামিননামা ইয়েতে যাওয়ার পরেও, আদেশ যাওয়ার পরেও জেলখানা থেকে ছাড়ছে না, কারা কর্তৃপক্ষের কাউরে যদি বলছে যে ভাই এটা ছাড়া যাবে, ভাই 10 মিনিটের মধ্যে ছাড়তেছি, একজনকেও আমি দেখিনি। এই যে শফিউর রহমান ফারাবি, এর জন্য ভাই কত মানে ঘন্টা যে আমার ব্যয় করা লেগেছে, এরে ফোন করা, ওরে ফোন করা, ওরে এই করা, ছেড়েছে। কিন্তু সমস্যা কোন জায়গায় জানেন? সমস্যা হইল আমেরিকান এম্বাসিতে। ওইখান থেকে আপনার দেয়, ওরে ছাড়লেন কেন, এরে ছাড়লেন কেন, ওনারা করে। এখন এই শয়তানির মূল কিন্তু হইল আসিফ নজরুল আর ইউনূস। এরা ওদেরকে এগুলি পাঠায় যে এই যে এরে ছাড়া দিচ্ছে, এরে ছেড়ে দিচ্ছে। ওই যে প্রথম আলো এদের করে, এরা ছাড়া পাইলে তো প্রথম আলোর সময়, কারণ প্রথম আলো, ডেইলি স্টার, এরাই তো এদেরকে মিথ্যা নাটক সাজায় জেলে পাঠিয়েছে, ওরা বের হইতে দিবে না। ডক্টর ইউনূস যদি আমেরিকান এম্বাসিকে খালি ডাক দিয়া বলতো যে ভাই দেখো, তুমি যে বিষয়টা তোমাকে জানানো হয়েছে এদের ব্যাপারে, এই ঘটনাগুলো সত্যি না, আমাদের দেশে এইভাবে জঙ্গি নাটক সাজানো হইতো, এই দেখো এইভাবে সাজায় তারপরে তারা তাদেরকে জেলখানায় ঢুকিয়েছে। যদি তারা আসলেই জঙ্গি হইতো, দেখো হাসিনা আজকে নাই, হাসিনার পুলিশ এখন জঙ্গি নাটকও সাজায় না, জঙ্গি ধরাও পড়ে না আমার দেশে, তাহলে সেই জঙ্গিরা এখন হামলা চালায় না কেন? প্রতিদিনই নাকি এখানে হামলা চালাইতো, ওইখানে হামলা চালানোর সময় এর আটক করা হইলো, এখন চালায় না কেন? আমেরিকান এম্বাসি, ইউরোপিয়ান ইউনিয়ন, যত দেশ আছে পশ্চিমা, যারা এগুলোতে ঝামেলা করে, এদেরকে বুঝাইতে ডক্টর ইউনূসের 2 মিনিট সময় লাগতো। বাচ্চা বোঝায় নাই। বাচ্চা করছে কি, ওর ওই ম্যান পাওয়ার ব্যবসারও ওই লাইসেন্স নিছে। আরও আকাম কুকাম যেগুলো করছে, এগুলো তো আপনারা এখন পত্র পত্রিকায় দেখছেন, এগুলো সে করেছে। কিন্তু এই দেশের আলেমগুলোর সে ছাড়া যেতে পারে নাই। এই দেশের ধরেন আজকে যে আইনমন্ত্রী হয়েছে না, এই আইনমন্ত্রীর বিরুদ্ধে আমি লেখালেখি করেছি দিলীপ আগারওয়ালা আটক হওয়ার পরে। কিন্তু আইনমন্ত্রীর সাথে আমার কিন্তু ভীষণ ভালো সম্পর্ক ছিল, ওনার বিরুদ্ধে বলেছি দিলীপ আগারওয়ালা নিয়ে। কিন্তু কিছু জিনিস স্বীকার করি, এই লোকটাকে যদি কোনোদিন বলেছে যে ভাই অমুক আলেমের আপনার একটা আছে, হেয়ারিং আছে, ওইটা একটু দেখেন, উনি বাংলাদেশে থাকুক আর না থাক, পরের দিন দেখেছি যে উনি সেই কথাটা কোর্ট পর্যন্ত পাঠিয়েছেন এবং সেটা রেজাল্ট পেয়েছে। ওনার মাধ্যমে অন্তত যদি কম হয় তাও 100 জন আলেমকে আমি ওনার মাধ্যমে হেল্প করেছি।
এই ঈদ গেল, ঈদের পরের দিন মাওলানা সাইদুর রহমান সাহেব, ওনার সাথে কথা বললাম, উনি বের হয়েছেন। আরে ভাই, সে কেন ঈদ জেলখানায় করবেন? তারেক রহমান, আপনার মায়ের আলেমদের প্রতি যে সম্মান ছিল, আপনার বাপের যে সম্মান ছিল, আশা করি আপনারও আছে। যদি আল্লাহর ওয়াস্তে যদি পারেন এই মানুষগুলির ছাড়েন। এই মানুষগুলির সাথে এই মানুষগুলির জেলখানা থেকে বের করার জন্য আর বিডিআর, এই দুইটার জন্য আমার এই পুরো 1.5 বছর ডক্টর ইউনূসের সরকারের সাথে যত সমস্যা সব এইটা নিয়ে, সেনাবাহিনীর সাথে আমার যত সমস্যা এই দুইটা জায়গা নিয়ে। তোদের এই গেল 1.5 বছর যত অনিয়ম, যত ব্যর্থতা, জুলাই সনদ নিয়ে এখন তারা পারাপারি করে। আরে বেটা, তোরা যাওয়ার আগে করে দিয়ে যাস নাই কেন? তোরা করার পরপর তোদের তো উচিত ছিল দিন রাত না খায়া তারপরে জুলাই সনদের 3 মাসের মধ্যে শেষ করে। তোদের পিছনে বাংলাদেশে আমি নিজে ভিডিও বানিয়েছি, ডক্টর ইউনূসকে 20 বছর চাই, 100 বছর, যতদিন ইচ্ছা, এগুলো আমি বলেছি আমার ভিডিওতে। তোদের উপরে এই বিশ্বাস আমরা করেছিলাম, কিন্তু তোরা সেই বিশ্বাসের মর্যাদা না রাখা নিজেদের পকেট ভরেছিস, ইন্ডিয়ার হয়ে কাজ করেছিস, প্রথম আলোর হয়ে কাজ করেছিস, এটা তোরা করেছিস। তোদের এই লাঞ্ছনা সারা জীবন পেয়ে যেতে হবে। তো যাই হোক, এগুলো তারেক রহমান আপনার কাছে অনুরোধ থাকবে, একটা ঈদ তো গেল আপনার, সামনে আরেকটা ঈদ, ওই ঈদের আগে পিলখানার হত্যাকাণ্ড নিয়ে যারা আসল ক্রিমিনাল সেনাবাহিনীর অফিসারদেরকে ধরেন, তারপরে যেই ইয়েটা হয়েছে, ওই স্বাধীন তদন্ত কমিশনের যে রিপোর্টটা হয়েছে, ওই রিপোর্টের অনুযায়ী কাজ করেন, সব পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন, সেখানে আছে। তো এই মানুষগুলোরে ছেড়ে দিয়েন। এই আপনার ইন্টারসেপ্টরের যে ইয়েটা, এইটাকে আপনাদের করতে হবে, কারণ তাদের যেহেতু যুদ্ধ বিমান, তাদের মিসাইল আছে, তাদের ড্রোন আছে। সো এই জিনিসগুলোর জন্য কি করা দরকার, সেটা যার সাথে চুক্তি করতে হয়, পাকিস্তানের সাথে করতে হোক, চীনের সাথে করতে হোক, তুরস্কের সাথে করতে হোক, আমেরিকার সাথে করতে হোক, রাশিয়ার সাথে করতে হোক, যার সাথে মনে চায় করেন, করে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করেন। মাটিতে নেমে যখন ওরা যুদ্ধে নামতে আসবে, ওইটার সাথে বাংলাদেশের মানুষ ফাইট করবে, সেটার জন্য আমাদের প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন সেটা করেন। এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অন্তত গত 15 বছরে এরকম একটা প্রজন্ম তৈরি করেছে, যে প্রজন্মটা এই দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, চরমনাই করে না কি করে, ইন্ডিয়ার প্রশ্নে সবাই এক। অতএব আপনি সেটা করেন। আমাদের কিছু কিছু মানুষজন আছে যারা এখনো পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব বাধায় রাখার জন্য একটাই করে, ভাই 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস, ওকে 16ই ডিসেম্বর ইন্ডিয়া তাদের কাছ থেকে লিখে নিয়ে গিয়েছে, আমাদের কারো আসতে দেন, ওকে, তারপরে ভাই আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, এটা ওভার। এখন আমরা দিনগুলো পালন করব, ঠিক আছে, গুতাগুতির দরকার নাই। তো পাকিস্তানের গুতায় কি পাকিস্তানের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন? পাকিস্তান আপনার এখানে না আসলে পাকিস্তানের কি হবে? পাকিস্তানের ল্যান্ডের অভাব আছে? আমার মেয়ে 1,44,000 বর্গ কিলোমিটার, ওর 6,80,000 না কত হাজার বর্গ, আমার চাইতে এরকম 5টা রাষ্ট্রের মতো ওর একটা দেশ, মানুষ আমাদের চেয়েও কম। তো ওদের আমাদের জায়গা দরকার আছে নাকি? আমার এখানে আছে কি? আছে কিছু বাংলাদেশে। এখন ওরা আমাদেরকে, এই কিছু মানুষজন আছে যেগুলো এই দ্বন্দ্ব বাধায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে, দেখেন, সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো। 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে সম্ভবত, প্রথম ম্যাচে আপনার মেহেদী হাসান মিরাজ, সালমান আগা তাকে আউট করলো। দেখেন, এই পাকিস্তান মাত্র কয়দিন আগে ভারতের সাথে যখন বাংলাদেশ খেলতে দাঁড় করে রাখতো, পানি নেওয়াইতো তারে দিয়া, অপমান খালি নিত কেন? বাংলাদেশের দর্শকগুলোর নেওয়ার স্পন্সর আছে না, ওদের তো প্রোডাক্ট বিক্রি করতে হবে, বাংলাদেশের মানুষ দর্শক তো থাকবে না, একজন না থাকলে নিয়ে বসায় রাখতো। এটা করতো ইন্ডিয়া। আরে ভাই, ইন্ডিয়া আজকে সেই শুরু থেকে এখন পর্যন্ত সারা জীবন এই যে টেস্ট স্ট্যাটাস, সবার পরে তারা আমাদেরকে দিয়েছে, এই যে টেস্ট স্ট্যাটাস খেলা মানে না, বাংলাদেশের থাকা উচিত না। এই সেবাগ, বীরেন্দ্র সেবাগ, এই শালা বলছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস থাকার উচিত না। এরা
ইন্ডিয়া খালি খেলা না, বাংলাদেশের প্রতিটা জায়গায় প্রতিটা সেক্টরে তারা সারা জীবন, এই যে কয়দিন আগে আপনার এই যে বাংলাদেশ থেকে আপনি দেখছেন না যে বাংলাদেশের মানুষজনরা এখন আর আসতে দিবে না, কারণ বাংলাদেশের মানুষ এখানে ওই আপনার ইয়েগুলো এখানকার সরকারি যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো বেশি উপভোগে, যেমন ধরেন কারো মা অসুস্থ, বাবা অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য এখানে আপনি ঘরে রাখলেও আপনার কিছু টাকা দেয়, আপনার অনেক এরকম বাচ্চাদের জন্য চাইল্ড সাপোর্ট দেয়, অনেক ধরনের এই প্রণোদনা আছে, এগুলো দেয়। তো এগুলো এই ইন্ডিয়ানরা, তারা ইন্ডিয়ানদের কারো দেন, ওরা কিন্তু আমাদের চেয়ে বেশি খায়, অথচ ইন্ডিয়ানগুলো দেয় নাই, বাংলাদেশেরগুলো সবগুলো দিয়েছে যে বাংলাদেশ নাকি 54% নাকি এশিয়ার নাকি আমরা নাকি খাই, তারপর এটা দিয়ে এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ। ভাই প্রতিটা জায়গায় আপনি 1971 সালের আমাদের পাশে দাঁড়াইলো, আর কেউ দাঁড়ায় নাই। অনেকে বলে হ্যাঁ পাকিস্তান তো পরে খেললোই, পাকিস্তান বলে লাভ হইলো কি, শুধুই ফাঁকা আওয়াজ দিল। আরে বেটা, ফাঁকা আওয়াজ তোর কোনো বাপ দিয়েছে? পাকিস্তান দিয়েছে। ওইটা দেওয়াতে লাভ হয়েছে না লোকসান হয়েছে সেটা বিসিবির এই যায় জিজ্ঞেস কর, তাই তারপরে জানতে পারবি। পাকিস্তান তো দাঁড়াইছে ভাই, আমার পক্ষে কথা তো বলছে তারা। এর পরপর তারা সিরিজ খেলতে আসলো আমাদের এখানে, তো তারা তো বন্ধুর মন নিয়ে আসছে ভাই। বাংলাদেশের একটা মানুষ যদি ওইখানে পাকিস্তানে যায় না, দেখেন পাকিস্তানের মানুষ ওরে মনে হয় হারানো ভাই খুঁজে পাইছে। খাবারের বিল নেয় না, গাড়ির ভাড়া নেয় না, জোর করে বাড়িতে ঢুকায় নিয়ে যায়, নাস্তা খাওয়ায়, থাকতে জায়গা দেয়, এরকম অবস্থা। সেই দেশের একটা মানুষ, সে ব্যাটসম্যান যখন সালমান আগাও ব্যাটটা নিয়ে ও দৌড় দিয়েছিল বল আনার জন্য, বাট পরে রান নেয় নাই। সে ক্রিজের ঠিক পাশে, এরকম না যে সে ক্রিজের মাঝখান থেকে বলটা ধরেছে, ক্রিজের পাশে ব্যাটটা ফেললেই সে ক্রিজের ভেতরে, সে ব্যাট না ফেলা সে ওই বলটারে আটকাইছে, বল আটকায় বলটা উঠায় সে পরপর। এটা নিয়ে কোনো বিতর্ক নাই। প্রতিটা মুক্তিযুদ্ধের কাছে জিজ্ঞেস করবেন যে ইন্ডিয়ানরা আমাদের এখান থেকে কি পরিমাণে, পাকিস্তানের 92,000 এই সোলজার তারা আপনার অস্ত্র রেখে আসলো। আমাদের এই যে মিল কল কারখানা মানে পাকিস্তান যা করে দিয়ে এসেছিল, এগুলির থেকে দামি দামি যন্ত্রপাতি সব ইতিহাসের সব জায়গায় এগুলোর আপনার উল্লেখ করা আছে। তারা নিয়ে গিয়েছে, আমাদের দেশের টাকা পয়সা লুটপাট। ইয়ের পরে 400 কোটি টাকা এসেছিল আমাদের অনুদান বিদেশ থেকে, সেই 400 কোটি তখন আমাদের তো টাকশাল সব নাই, তারা আমাদের সেটা করলো, সেই টাকাটাতে তারা 400 কোটিরে 800 কোটি ছাপাইলো। 800 কোটি ছাপায় কি করলো তারা, তাদের ওই টাকাগুলো দিয়ে আমাদের দেশে চাল ডাল সব কিনে নিয়ে গেল। পর্যাপ্ত ছিল আপনার বিভিন্ন দেশ থেকে আসা আপনার সাহায্য সহযোগিতা ছিল, এগুলো সব নিয়ে যায় তারা আমাদের দেশে ইনফ্লেশন করে দিল, মানুষ না খেয়ে 74-এ মারা গেল। আর ভাই মানুষ মারা গেলে মারা যাবে 72-এ 73-এ, 74-এ গিয়ে মূল্য কেন? এই ভারতীয়দের কারণে। ভাই আপনারে আমি যদি এখন 55 বছরে এই ইতিহাস এত ড্যামেজ হয়েছে যে আপনাকে এখন আমি বুঝাইতে গেলে আপনার অনেক কিছু মনে হবে যে এই লোক আসলে মানে মুক্তিযুদ্ধ নিয়ে এত কথা বলে, ভারতের বিরুদ্ধে এত ক্ষোভ তার। ভাই আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনার। আল্লাহর ওয়াস্তে যেই মানুষগুলো সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আছে না জেনারেল ওসমানী, সেই জেনারেল ওসমানী শেখ মুজিবের গেছে, ও মা সে বলটা করলো কি স্টাম্পে মাইরা মিরাজ এসে তাড়াতাড়ি করে চোরের মতো, একটা চোরের বাচ্চা ফকিন্নির বাচ্চা এসে বলটা ভেঙে দিল। এরপরে আবার লাস্টের ম্যাচে আপনার করলো, এই যে ওর নাম কি নাহিদ রানা, ওর মুখের অঙ্গভঙ্গি দেখে আমার মনে হয়েছে যে একটা গালি দিয়েছে, একটা বাজে গালি দিয়েছে। আমি ওর মুখের যে মুভমেন্টটা দেখেছি ওটাতে আমার মনে হচ্ছে একটা বাজে গালিটা দিলাম না এখানে, তো এই গালিটা সে দিয়েছে বিশাল, আরে বাবারে বাবা, বিরাট আকারে উত্তেজনা, মনে হয় ভারত পাকিস্তান খেলা হচ্ছে। আরে বেটা তোর তো বোঝা উচিত, এই যে এখন গেছিস PSL খেলতে, তোর বাপরাই তো নিল, তোর বাপের দেশেই তো গেলি।